রুবিনা, দেখো কাদের নিয়ে এসেছি। এরা আমার বন্ধু। আমার ওয়ালাইকুম আসসালাম। আমার বন্ধুরা তোমায় কিছু একটা বলতে চায়। এই সুমন্ত, বল না। কি বলছিস? আমি কি করে বলবো বৌদিকে? না একটু তুই বল। আরে দূর, আমি সবাইয়ের মধ্যে ছোট, আমি কি করে বলবো? হ্যাঁ, তুই তো লম্বা, তুই বল না। না না না, আমি বৌদির সামনে কিছু বলতে পারবো না। অনিশ, তোর কথাটা তুই বল না। আরে আমি তো বুঝতেই পারছি না তোমার বন্ধুদের কি প্রবলেম। কেউ তো কিছুই বলতে পারছে না দেখছি। তুমি কি এমন অকাজ কুকাজ করে এসেছো যে ওরা মুখ ফুটে কিছু বলতেই পারছে না? এখনো করতে পারিনি, করতে যাবো, সেই জন্য তোমার অনুমতি নিতে এসেছি। করতে যাবে মানে? এই কি করতে যাবে? হ্যাং আউট করতে যাবো। শুনি, এই মুখে কি সুপুরি করে রেখেছিস? কথা বলতে পারিস না? না, হয়েছে কি বৌদি, অনেকদিন ধরে আমরা বন্ধুরা একসঙ্গে হ্যাং আউট করি না। ভাবলাম 2-3 দিনের জন্য কোথা থেকে একটু ঘুরে আসবো, হ্যাং আউট করবো। যদি আপনি অনুমতি দিতেন বন্ধুকে সঙ্গে নিয়ে যেতাম। বৌদি, আচ্ছা বলুন তো দাদা, আপনার সাথে এরকম কখনো হয়েছে কেউ আপনাকে গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে ইচ্ছে মতো পিটিয়েছে? না না বৌদি, কি বলছেন? এরকম কেন হবে? কেন এই কথা বলছেন আপনি বৌদি? আপনি যদি আরেকবার বলেন যে আমার বর আপনাদের সঙ্গে ঘুরতে যাবে, তাহলে আমি আপনাকে উল্টো করে ঝুলিয়ে ইচ্ছে মতো পেটাবো। আমার বরকে কিনা আমি বাজারে পর্যন্ত একা যেতে দিই না, আর আপনাদের সঙ্গে ঘুরতে পাঠিয়ে দেবো, এটা আপনারা ভাবলেন কি করে? এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। ও শোনা, এমন করছো কেন? দাও না আমাকে বন্ধুদের সঙ্গে যেতে। 3 দিন দূর পরে তোমার কাছে ফিরে আসবো। তোমার কোনো টাকা পয়সা দিতে হবে না। আমার বন্ধুরা চাঁদা তুলে আমার টাকা দিয়ে দেবে। জীবনেও না। তুমি তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে যাবে, আর সেখানে গিয়ে তুমি অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকবে, তাদেরকে লাইন মারবে, মদ খাবে, সিগারেট খাবে, নেশা করবে, সেটা আমি হতে দেব না। তুমি চুপচাপ বাড়ির এক কোণায় পড়ে থাকবে। আর যদি বেড়াতে যাওয়ার কথা আরেকবার মুখে এনেছো, মেরে তোমার ঠ্যাং ভেঙে দেবো বলে দিলাম। বন্ধু, আমার কি মনে হয় জানিস, ওই তোর এই পা ভেঙে অল্প বয়সে ঘরের মধ্যে মুখ তুলে পড়ে না থাকার থেকে এক কাজ কর, তুই আমাদের সঙ্গে কোথাও যাস না, তোকে যেতে হবে না। থাক বন্ধু, থাক, তুই বাড়িতেই থাক। আচ্ছা ঠিক আছে, আমি ঘুরতে যাবো না। আমার বন্ধুরা তো আমার বাড়িতে আসতেই পারে না। বহুদিন পরে এসছে, ওদের সঙ্গে আমি আড্ডা মারবো। অসম্ভব, আড্ডা মারার তো প্রশ্নই ওঠে না। আরে আমি তো আড্ডা বাইরে গিয়ে মারবো না, ঘরে বসে আড্ডা মারবো। আমি সেটাও পারবো না কেন? কারণ তোমার ওই বন্ধুদের সঙ্গে আড্ডা দিলে সেখানে তো কোনো ভালো কথা হবে না। সেখানে হবে পাশের বাড়ির বৌদির কথা, পাড়ার সব থেকে সুন্দরী মেয়ের কথা, বউয়ের থেকে অন্য মেয়েরা সুন্দরী, এসব কথা। এরপর কদিন পর থেকে সেই মেয়েদের প্রতি তোমার ফিলিংস আসবে, আমার বাড়িতে কদিন পর সতীন আসবে। এইসব আমি হতে দেব না, কোনো রকম আড্ডা হবে না। ঠিক আছে, আড্ডা মারবো না। বহুদিন তাস খেলি না, আজ খুব তাস খেলতে ইচ্ছে করছে। আমার বন্ধুরা সঙ্গে করে তাস নিয়ে এসছে, গিয়ে তাস খেলি, চুপচাপ খেলবো, কোনো শব্দ করবো না। আজকে তাস খেলবে, কদিন পর জুয়া খেলবে, কদিন পর আমার মন নিয়ে খেলবে, সেই সুযোগটা আমি তোমাকে দেব না। তাই এসব নিয়ে এত ভেবেও না। তাস তো দূরের কথা, আজকের পর থেকে কোনো রকমের খেলা তুমি খেলতে পারবে না, আর এই বন্ধুদের সঙ্গে কোনো রকম সম্পর্ক তুমি রাখতে পারবে না। রুবিনা, তুমি কি বলছো এসব? ওরা আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলাতে ওদের সঙ্গে আমি ঘুরেছি, খেলেছি, আড্ডা মেরেছি, আর এখন ওদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না কেন? কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, আর এই অসৎ সঙ্গে নরকবাস। আর আমি তোমার বউ হয়ে তো এত বড় সর্বনাশ হতে দিতে পারি না। তাই আজকে থেকে এদের সাথে মেশা বন্ধ। এই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু প্রত্যেকের গায়ের ময়লা পরিষ্কার করে দেবো। বৌদি, ময়লা পরিষ্কার করবেন কেন? আমাদের শরীরে তো কোনো ময়লা নেই। আমরা বাড়ি থেকে একদম স্নান করে ফিটফাট হয়ে এসেছি। হ্যাঁ বৌদি। আপনাদের যদি এখন ঝ্যাঁটা দিয়ে পিটাই, তাহলে আপনাদের সবার গায়ের ময়লা পরিষ্কার হয়ে যাবে না? আমার ঝ্যাঁটাটা কই? রুবিনা, আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পারবো না, খেলতে পারবো না, কোথাও যেতে পারবো না, তাহলে করবোটা কি? আমার কথায় উঠবে বসবে, আমার শাড়ির আঁচল ধরে সারা জীবন চলবে। ও মা গো, আমার জীবন শেষ। মিস্টার বুদ্ধিমান
আহা, কান্নাকাটি করবেন না, ওনার রিপোর্টগুলো চলে এসেছে। ডাক্তারবাবু, রিপোর্টে কি এসেছে? অ্যাটাক। কে কাকে অ্যাটাক করেছে? কেউ কাউকে অ্যাটাক করেনি, আপনার হাজবেন্ডের হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তারবাবু কি বলছেন? ওর হার্টে তো কোনো সমস্যা নেই। ওর চা, কফি, সিগারেট, মদ কিচ্ছু খায় না, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় না, রাত জাগে না, বাড়ি থেকে বেরোয় না। ওর হার্টের সমস্যা হলো কি করে? কি বলছেন? একজন পুরুষ মানুষ বাড়ি থেকে বের হয় না, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় না, রাতও জাগে না, কিন্তু কেন? কারণ আমি ওকে কিচ্ছু করতে দিই না। আমি ওকে বাড়ি থেকে বেরোতে দিই না, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে দিই না, কিচ্ছু করতে দিই না ডাক্তারবাবু। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তার মানে আপনার হাজবেন্ড স্বাধীনতাহীনতায় ভুগছেন, উনি ওনার ইচ্ছে মতো কিছুই করতে পারেন না, আর ওনার সে অপূর্ণ ইচ্ছেগুলো জমাট বাঁধতে 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 হার্ট অ্যাটাক হয়েছে। এখন তাহলে উপায় কি? উপায় একটাই, এখন থেকে আপনার হাজবেন্ডের যা যা মন চাইবে ওনাকে সেটাই করতে দিতে হবে। তার যেভাবে মন চাইবে তাকে ঠিক সেইভাবেই চলতে দিতে হবে, ওনাকে কিছুতেই বাধা দেওয়া যাবে না। যদি বাধা দেন তাহলে 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 আমাদের আর কিছুই করার থাকবে না, আপনার হাজবেন্ড হার্ট অ্যাটাক করে মারা যাবেন। না না ডাক্তারবাবু, আমি আমার হাজবেন্ডকে হারাতে চাই না, আমি বিধবা হতে চাই না। ও এখন থেকে যা যা করতে চাইবে আমি ওকে সবকিছু করতে দেব, কোনো কিছুতে আমি বাধা দেব না। সীমন্ত, সৌরভ, সবুজ, তোরা কই গেলি রে বাবা? কি বলেন, আরেকবার বলুন। সীমন্ত, সবুজ, সৌরভ, তোরা কই গেলি ভাই? আচ্ছা, উনি যাদের নাম বলছেন তারা কারা? ওরা তেমন বিশেষ কেউ না, ওরা ওর বন্ধু, ওই যারা হসপিটালে নিয়ে এসেছে তারা। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আপনার হাজবেন্ডের এখন তার বন্ধুদের সঙ্গে আড্ডা মারার ইচ্ছে হচ্ছে। আপনি এখনই ওনাকে বাড়িতে নিয়ে যান, ওনার বন্ধুদের খবর দিন এবং খুব তাড়াতাড়ি ওনাকে আড্ডা দেওয়ার ব্যবস্থা করে দিন, তা না হলে কিন্তু আবার হার্ট অ্যাটাক করতে পারে। না না ডাক্তারবাবু, আমি এক্ষুনি ওকে বাড়ি নিয়ে গিয়ে বন্ধুদেরকে খবর দিচ্ছি, আজকে আড্ডা হবে বাড়িতে। আমার বুকে ব্যথা পাচ্ছে। চলে আসবে চলে আসবে চলে আসবে, সবাই সবাই চলে আসবে। এই যে এই যে দাদারা এসে গেছে। দাদারা কেমন আছেন? ভালো আছেন তো? কি খাবেন আপনারা বলুন? ঠান্ডা নাকি গরম? টক ঝাল নাকি মিষ্টি? এই খাবার দাবারের কথা ছাড়ুন, আমরা এখানে খেতে আসিনি, কি জন্য আমাদেরকে এখানে ডেকেছেন সেই কথাটাই বলুন। দাদা, আপনারা তো আমার বরকে নিয়ে দুদিনের জন্য ঘুরতে যেতে চেয়েছিলেন, তখন তো আমি ওকে আপনাদের সঙ্গে যেতে দিইনি, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন আমি আমার বরকে আপনাদের হাতে তুলে দিলাম। ওকে নিয়ে আপনারা পাহাড়, নদী, জঙ্গল, মরুভূমি যেখানে খুশি ঘুরে আসুন, আমার কোনো আপত্তি নেই। দেখুন, আপনার আপত্তি না থাকলে আমাদের আপত্তি আছে। ঘুরতে যাওয়ার শখ আমাদের একেবারে মিটে গেছে, আর কোনোদিনও যাব না। এই ওনারা তো ঘুরতে যেতে চাইছেন না। সেদিন তুমি যেভাবে ওদেরকে অপমান করেছো, ওরা কোন মুখে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে? এরকম করে বললে হবে? ওদের সামনে কান্নাকাটি করতে হবে, আকুতি মিনতি করতে হবে, তখন ওরা ভেবে দেখবে যে আমাকে নিয়ে যাওয়া যায় কিনা। দাদারা, সেদিন আপনাদের সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। আমি আসলে তখন বোকা ছিলাম, মাথা মোটা ছিলাম, অবুঝ ছিলাম। দাদা, আমি আপনাদের ছোট বোনের মতো। ছোট বোন যদি আপনাদের সামনে কান্নাকাটি করে, আপনারা কি তার কথা ফেলে দিতে পারবেন? প্লিজ দাদারা, এই ছোট বোনের বরটাকে নিয়ে একটু আপনারা দুদিনের জন্য ঘুরে আসুন। এখন আর কান্নাকাটি করে লাভ হবে না বৌদি, আমরা দুদিনের জন্য ঘুরে অলরেডি চলে এসেছি বৌদি। অনিশ, ওনারা তো অলরেডি ঘুরে চলে এসেছে, এবার কি হবে? এখন আর কি হবে? এখন আড্ডা হবে, মজা হবে। তুমি এখন ওদেরকে অনুরোধ করে বলো ওরা যেন এখন আমার সঙ্গে আড্ডা মারে। দাদারা প্লিজ, আমার স্বামীর সঙ্গে আপনারা সারাদিন আড্ডা মারুন। আড্ডা কিভাবে মারবো? আড্ডা মারতে গেলেই তো আমরা অন্যান্য মেয়ে নিয়ে কথা বলবো, পাশের বাড়ির বৌদিদের নিয়ে কথা বলবো, বউয়ের থেকে সুন্দরী মেয়েদের নিয়ে কথা বলবো। আপনি তখন মাইন্ড করবেন না তো? না না দাদা, আমি মাইন্ড করব কেন? আমি কিচ্ছু মনে করব না দাদা। পাশের বাড়ির বৌদি কেন? আপনারা পাড়ার বৌদি, পাড়ার কাকিমা, কলেজের মেয়ে, যাকে খুশি তাকে নিয়ে কথা বলবেন, আমার কোনো সমস্যা নেই। তবে না না, আমি এখন আড্ডা মারতে পারবো না বন্ধু, বাড়িতে কাজ আছে, যেতে হবে। শুনছো, দাদারা তো আড্ডা মারতে রাজি হচ্ছে না, এখন কি হবে? আরে আড্ডা কেন মারবে? ওদের কি আর কোনো কাজ নেই এখন? তুমি ওরা যেভাবে অপমান করেছো, এখন এরকম করে বললো ওরা আড্ডা মারবে? এখন ওদেরকে সুন্দর করে অনুরোধ করে বলতে হবে যে, দেখুন আপনারা কি আমার স্বামীর সঙ্গে এখন তাস খেলবেন? যদি ওরা খেলতে রাজি হয় তাহলে আমার খুব ভালো লাগবে। নাও জিজ্ঞেস করে দেখো। সরি, তাস খেলতে অ্যালাউ করবো এটা তুমি ভাবলে কি করে? আর আমি ওনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করবো? ইম্পসিবল। রুবিনা, আমার বুকটা যেন কেমন চিনচিন করছে গো। আমাকে আবার হাসপাতালে যেতে হবে। অ্যাম্বুলেন্স ডেকে আনবে। না না না, আমি 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 তাস খেলার ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। দাদা তুমি, দাদারা প্লিজ, দাদারা আমার বরের সঙ্গে আপনারা একটু তাস খেলুন দাদারা। আমি আপনাদের জন্য নিজের হাতে ভালো মন্দ রান্না বান্না করবো, চা জল খাবারের ব্যবস্থা করবো, দুপুরের খাবার ব্যবস্থা করবো, আমি রাতের খাবারেরও ব্যবস্থা করবো। প্লিজ একটু তাস খেলুন।
ঠিক আছে বৌদি, আর কান্নাকাটি করতে হবে না। আমরা অনিশের সঙ্গে তাস খেলছি। আপনি যান, একটু চাটা নিয়ে আসুন যান। আর শুনুন, সাথে কিন্তু পকোড়াও নিয়ে আসবেন। আমি এক্ষুনি আনছি, তুমি তাস খেলো। হ্যাঁ মিস্টার বুদ্ধিমান, মিস্টার বুদ্ধিমান, মিস্টার বুদ্ধিমান, মিস্টার বুদ্ধিমান, বুদ্ধিমান, বুদ্ধিমান। দে 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 দে। আরে এবার তোর পালা। এই যে আমার। বন্ধু, সেই দিন পাশের বাড়ি যত বৌদি দেখলাম না, দেখলে পাগল হয়ে যেতিস। আরে আমি যে সেদিন 4 নম্বর রোডে একটা মেয়ে দেখলাম না, ও কি সুন্দর দেখে, যেমন কি আফসোস হচ্ছিল না, ধুর কেন বিয়ে করলাম, পুরো ঠকে গেলাম আমি। এই কচি ছিল একদম। এই বেটা, তুই তো বিয়ের পর গার্লস স্কুলের সামনেই আর যাস না। এই অনিশ, গার্লস স্কুলে না 4টে সুন্দরী মেয়ে এসেছে, কালকে 9টার সময় ওখানে যাবি। কি বলছিস? গার্লস স্কুলে মেয়ে আছে আমি জানি না। বেবি কালকে থেকে আবার গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়াবো। আরে তুমি কখন এলে? সব শুনে ফেললে? দাদা তাস খেলতে আবার আসবেন। দাদা আবার আসবেন, অবশ্যই আসবেন দাদা। রুবিনা, তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডকে খবর দাও, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। আমার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে তোমার আবার কি কথা? আরে আছে আছে, কথা আছে, ওর সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে। তাড়াতাড়ি বলো যে আমাদের ছাদে আসতে, যেভাবে হোক ওকে বুঝে সুঝে আসতে বলো। আরে আমি যে করেই হোক ওকে ছাদে আনার ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। ঠিক আছে, যাও যাও যাও। হ্যালো, কে বলছেন? ও মাই গড, এটা তুমি কি বললে? আমি কে? আমি রুবিনা, তোমার এক্স। তুমি কি আমার নাম্বার ডিলিট করে দিয়েছো? হ্যাঁ, তোমার নাম্বার আমি ডিলিট করে দিয়েছি। তোমার নাম্বার রেখে কোনো লাভ আছে? হ্যাঁ, সেই স্কুল লাইফ থেকে তোমার সঙ্গে আমার প্রেম চলছিল, তারপরে কলেজ লাইফ, তারপর আরো কত কি। এত বছর প্রেম করার পরেও তুমি আমাকে ঠকিয়ে অন্য একটা ছেলেকে কি করে বিয়ে করলে? হ্যাঁ, তোমার বিয়ে হয়ে যাওয়ার পর জানো আমার কি হয়েছে? আমার মাথা কোনো কাজ করছিল না, কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। তোমার জন্য? হ্যাঁ, তোমার জন্য আমি 3বার ছাদ থেকে লাফ দিতে গেছিলাম, 2বার বিষ খেতে গিয়েছিলাম, আর 1বার তো গলায় দড়ি দিতে গিয়েছিলাম আমি। ও মাই গড, তারপর কি হলো? তুমি এখনো মরোনি? আমি যদি মরেই যেতাম তাহলে তোমার সঙ্গে এখন কে কথা বলছে? আমার ভূত? এই, তোমার মাথা ঠিক আছে? না না না, আমি বলছিলাম যে তারপরে তুমি বাঁচলে কি করে? কখনো আমার বন্ধু বান্ধব, কখনো আমার বাবা মা, কখনো আমার ওই পাড়ার প্রতিবেশীরা আমাকে বাঁচিয়ে রেখেছে। থ্যাংক গড তুমি বেঁচে আছো। তোমার যদি কিছু হতো তাহলে তো আমি মরেই যেতাম। আর নাটক করতে হবে না, এইসব খেজুরে পিরিত বাদ দিয়ে কেন ফোন করেছো তুমি সেটা বলো। এই ছেলেটাকে সত্যি কথা বললে ও আসবে না, ওকে মিথ্যে কথা বলে ভুলিয়ে ভালিয়ে আনতে হবে। শোনো না, তোমার সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছে, কতদিন তোমাকে দেখিনি। আজকে বিকেলে একটু আমার সঙ্গে দেখা করবে? ইম্পসিবল, আমি জীবনে আমার মুখ তোমাকে দেখাবো না। তোমাকে দেখলেই আবার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাবে, আবার সেই কষ্টে আমার বুকটা ফেটে যাবে। না, আমি তোমার মুখ দেখতে চাই না, তোমার সঙ্গে আমি দেখা করবো না। ও, আমার সঙ্গে দেখা করতে পারবে না? আসলে কি হয়েছে, আমার স্বামী এখন শহরের বাইরে, বাড়ি একদম ফাঁকা। আমি চাইছিলাম একটু গল্প সল্প করতে, টাইম স্পেন্ড করতে। এখন তুমি যদি না আসতে চাও আমি তো আর জোর করতে পারি না। আমি আমার কাজিনকেই ফোন করছি। কে বলেছে হ্যাঁ আমি যাবো না? আমি অবশ্যই যাব, তুমি বাড়িতে একা, আর আমি যদি এখন না যাই তাহলে তো আমি মানুষের বাচ্চাই নয়। তুমি ঠিকানাটা দাও, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে, আমি টেক্সট করে দিচ্ছি, তাড়াতাড়ি এসো। আমি যাচ্ছি, লাভ ইউ। সেক্টর 4, রোড নাম্বার 6, হাউস নাম্বার 3। ও ইয়েস, সোনামণি আমি আসছি। রিক্সা। ও মাই গড, রুবিনা, বিয়ের পর তো তুমি আরো বেশি সুন্দর হয়ে গেছো। এতদিন পর আমাকে কেন ডাকলে বলো তো? রুবিনা আপনাকে ডাকেনি,
আমি আপনাকে ডেকেছি। এই কথার মাঝখানে এ কেন কথা বলছে? কাবাবে হাড্ডি। এই তুই ডেকেছিস মানে? তুই কে? হ্যাঁ, আমি রুবিনার হাজবেন্ড, রুবিনা আমার ওয়াইফ। আপনি রুবিনার হাজবেন্ড? তুমি যে আমাকে বললে তোমার স্বামী শহরের বাইরে গিয়েছে, বাড়ি ফাঁকা আছে, তাহলে এ কোথা থেকে এলো? আমি আসলে মিথ্যে কথা বলেছি। আমার হাজবেন্ড তোমার সঙ্গে একটু কথা বলতে চায়। আসলে সত্যি কথা বললে তো তুমি আর আসতে না, তাই তোমাকে একটু লোভ দেখিয়ে এখানে এনেছি। হে ঈশ্বর, মিথ্যেবাদী! মিথ্যা কথা বলার অভ্যাসটা এখনো তোমার যায়নি, তাই না? তুমি আবার আমাকে ঠকালে বলো তো। দাদা, আপনার সঙ্গে তো আমার তেমন কোনো পরিচয় নেই। আমি তো আপনার কোনো ক্ষতিও করিনি, আপনি আমার সঙ্গে কি কথা বলবেন? আমি আপনার সঙ্গে কথা বলবো না ভাই, আমি আপনাকে মারবো। এই কি বলছেন? আমাকে মারবেন মানে? আমি কি করেছি? কারণ তোর কারণে রুবিনা প্রথমে আমাকে বিয়ে করতে চায়নি, একরকম জোর করে ওর পরিবার আমাকে ওর সঙ্গে বিয়ে দিয়েছে। ফুলসজ্জা রাতে সব স্ত্রী তার স্বামীকে কত ভালোবাসে, কিন্তু রুবিনা আমাকে উল্টো গালাগালি করেছে শুধুমাত্র তোর কারণে। বিয়ের পরে 1 মাস পর্যন্ত আমি রুবিনার হাত অব্দি ধরতে পারিনি। যখন যা করতাম সব কিছু তোর সঙ্গে আমার তুলনা করতো। আমি যখন একটা শার্ট পরতাম, ও আমাকে বলতো যে আমাকে নাকি ওর বয়ফ্রেন্ডের মতো স্মার্ট লাগে না। আমি যখন ওকে কোনো গিফট দিতাম, তখন ও বলতো যে আমার পছন্দ নাকি ওর বয়ফ্রেন্ডের পছন্দের মতো নয়। আমি হাঁটলে আমাকে বলতো আমার হাঁটা নাকি ওর বয়ফ্রেন্ডের মতো সুন্দর না। আমি হাসলে আমাকে বলতো আমার হাসি নাকি ওর বয়ফ্রেন্ডের মতো সুন্দর না। আমি যখন যা করতাম সব কিছু তোর সঙ্গে আমার তুলনা করতো। আর আমার মনে তোর প্রতি অনেক রাগ জমে আছে। সেই রাগ জমতে জমতে পাহাড় হয়েছে। আমি ডিসিশন নিয়েছি, যখন তোকে প্রথম দেখবো তোকে আমি এমন মার মারবো, আমার খোটার প্রতিশোধ নেবো। আর আজকে সেই দিন তুই মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। দাদা গো, ও দাদা, দাদা আমি তো আপনাকে কোনোদিনও খোটা দিতাম না। আপনার বউ আপনাকে খোটা দিত। আপনার বউ আপনাকে কথা শোনাতো। মারলে আপনার বউকে মারুন, আমাকে কেন মারবেন? আমি কি করেছি? আমি তো নিরপরাধ। তোর দোষ হলো তুই বিয়ের আগে আমার স্ত্রীর সঙ্গে প্রেম করেছিস কেন? তোর জন্য আমাকে এত কথা শুনতে হয়েছে। তুই যদি প্রেম না করতি তাহলে তো আমাকে এত কথা শুনতে হতো না। আজকে তোকে আমি মারবো আর সবকিছুর প্রতিশোধ নেবো। তুই মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। প্লিজ প্লিজ প্লিজ, তুমি ওকে মেরো না। দেখো, তুমি ওর সঙ্গে কথা বলতে চেয়েছিলে, আমি ওকে নিয়ে এসেছি। বেচারা এমনি চাকা খাওয়ার পর দুর্বল হয়ে গেছে। 2-3 বার আত্মহত্যা করতেও চেয়েছি। ওকে মেরো না। আমাকে হাসপাতালে নিয়ে চলো, আমার বুক চিনচিন করছে। আমি আর পারছি না। তোমার বুক চিনচিন করছে নাকি? তাহলে মারো, যত ইচ্ছে মারো। এই কি বলছে? আমি কেন মার খাবো? আরে আরে, আমার ভালোবাসার কথা ভেবে একটু মার খাও, অল্প একটু মারবে। আর ওর হার্ট অ্যাটাক হয়েছে তো বেশি জোরে মারতে পারবে না, আস্তে করেই মারবে। যাও, এই ওকে একটু আস্তে মেরো তো। হ্যাঁ, আস্তে আসতে মারবেন? হ্যাঁ, আস্তেই মার। বাঁচাও আমাকে রুবিনা! ও গো, রুবিনা আমাকে বাঁচাও! আচ্ছা ঠিক আছে, আর দুটো দুটো। ও মা গো, রুবিনা আমাকে বাঁচাও! ও মা গো, বাবা গো, আচ্ছা ঠিক আছে বাঁচাও ঠিক আছে, আমাকে! হয়েছে, অনেক হয়েছে। মেরে ফেললো! ও মা, ও বাবা, ও রুবিনা, ও বাবা, ও রুবিনা আমাকে বাঁচাও! রুবিনা মেরে ফেললো! বাবা, রুবিনা আমাকে বাঁচাও! রুবিনা! আরে মোবাইলটা রাখছো কেন? যতক্ষণ ইচ্ছে তোমার মোবাইল নিয়ে থাকো, আমি কিচ্ছু বলবো না, কোনো প্রবলেম নেই। ও এই শোনো, আমি একটু পরে বাইরে বেরোবো, বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো। আমার ফিরতে প্রায় অনেক রাত হবে। রাত করে বাড়িতে আসার প্রয়োজন কি? তুমি সারা রাত বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে কাল সকালে চলে এসো, তাহলেই হবে। তুমি দিন দিন এরকম মোটা হয়ে যাচ্ছ কেন বলো তো? পাশের বাড়ি বৌদিকে দেখেছো? কিরকম সুন্দর স্লিম ফিগার, কত ভালো মেনটেন করেছে। আর তোমাকে তো মেনটেন করতে হবে, আর না হলে যে কোনো সময় দেখা যাবে যে আমার আর তোমাকে ভালো লাগছে না, পাশের বাড়ি বৌদিকে ভালো লাগছে। একদম ঠিক বলেছো, আমি সত্যি খুব মোটা হয়ে যাচ্ছি। আমি কাল থেকেই ডায়েট শুরু করব। এখন ডাইনিং টেবিলে খাবার বাঁচিয়ে এসো, তুমি খেতে এসো। না, আমার এখন ডাইনিং টেবিলে গিয়ে খেতে ইচ্ছে করছে না। যাও খাবার নিয়ে এসো, আমি এখানেই খাবো। তুমি খাবার বেডরুমের পাশে খাবে? হ্যাঁ খাবো, আমার ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি এখানে। তাড়াতাড়ি আনো। এই যে আমি খাবার নিয়ে চলে এসেছি, নাও। নাও মানে? আমি কি নিজের হাতে খাবো নাকি? আমার এখন নিজের হাতে খেতে ইচ্ছে করছে না, তুমি নিজে আমায় খাইয়ে দাও। শোনো, তোমার বাবার যে উত্তরার ফ্ল্যাটটা, ওটা কি রেডি হয়ে গেছে? রেডি হয়ে গেছে মানে? একদম পুরোপুরি রেডি।
জানো বাবা এত সুন্দর করে ফ্ল্যাটটা সাজিয়েছে, তুমি দেখলে পাগল হয়ে যাবে। বলো, চলো কালকে তোমার বাবার বাড়িতে যাব, যাওয়ার পর তোমার বাবাকে গিয়ে বলবে যে ফ্ল্যাটটা আমার নামে লিখে দিতে। ফ্ল্যাটটা তোমার নামে লিখে দেবে মানে? আমার বাবার নতুন ফ্ল্যাট, সে নিজেই এখনো ফ্ল্যাটে ওঠেনি, তোমার নামে লিখে দেবে কেন? কারণ আমার খুব ইচ্ছে করছে একটা নতুন ফ্ল্যাটের মালিক হতে। আমি তখন ফ্ল্যাট কিনতে পারবো না, এই জন্য তোমার বাবাকে বলবে যে ফ্ল্যাটটা আমার নামে লিখে দিতে। এটা মগের মুলুক পেয়েছো? হ্যাঁ, তুমি বললেই আমার বাবা তোমার নামে ফ্ল্যাট লিখে দেবে, আর আমি গিয়ে সেটা বলবো? আমি এ বিষয়ে কোনো কথাই তার সঙ্গে বলতে পারবো না। পারবে না? না। ও মা গো, চিনচিন করছে তো বুকটা। বুকটা চিনচিন করছে। এনে জল খাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, জল খাও। আমি বাবাকে গিয়ে বলবো, আমি বাবাকে গিয়ে বোঝাবো যাতে ফ্ল্যাটটা তোমার নামে লিখে দেয়। বাবা কেমন আছেন আপনি? আরে বাবা, এসো এসো এসো। কেমন আছো তুমি? শরীর কেমন? হ্যাঁ আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? জামাই এসেছে, যাও পাঁঠা মুরগি যা আছে দিয়ে ভালো ভালো রান্না করো। আর মাছের পিসগুলো কিন্তু বড় বড় রাখবে, ভর্তা তরকারি কোনো কিছু বাদ দেবে না, বুঝলে? যাও। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি, তুমি বসো। মা দাঁড়ান আপনি। দেখুন বাবা, আমি এখানে খেতে আসিনি, নিতে এসেছি। কি নিতে এসেছো জামাই বাবা জীবন? তুমি কি নিজের মুখে সুপুরিটা রেখেছো? কথা বলছো না কেন? বাবা আসলে উত্তরায় যে তোমরা নতুন ফ্ল্যাটটা নিয়েছো না, ওই ফ্ল্যাটের চাবিটা তুমি তোমার জামাইকে দিয়ে দাও। ওই ফ্ল্যাটটা আমাদের নামে হস্তান্তর করে দাও, মানে তোমার জামাইয়ের নামে লিখে দাও। তুমি মাথা খারাপ হয়েছে? 2 কোটি টাকা দিয়ে কদিন আগে ফ্ল্যাটটা কিনেছি, এখনো এক রাত থাকিনি পর্যন্ত ওখানে। সেটা আমি জামাইকে কেন দেবো? কারণ বাবা, আপনার ফ্ল্যাটের মালিক হতে আমার খুব ইচ্ছে করছে, আর এই জন্য ফ্ল্যাটটা আমার নামে আপনি লিখে দেবেন। এত যদি তোমার ফ্ল্যাটের মালিক হওয়ার ইচ্ছা হয়, তাহলে নিজে রোজগার করে সেই টাকা দিয়ে ফ্ল্যাট কিনে সেটার মালিক হও। শ্বশুরের টাকায় কেনা ফ্ল্যাটের মালিক হতে চাও? নির্লজ্জ লোভী অপদার্থ। এই, তোমার কোনো লাজ লজ্জা নেই? নির্লজ্জ বেহা কোথাকার। লজ্জা থাকবে কি করে? হ্যাঁ, বলেছিলাম না একটা ছোট লোক ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছো? কত বড় ছোট লোক হলে সে শ্বশুরের কাছে ফ্ল্যাট চায়, তাও আবার নতুন। পুরোনোটা সে নেবে না। আমি আগেই বলেছিলাম এই ছোট লোকটার সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার দরকার নেই, তখন তো শোনোনি। এখন বুঝে গেছো? বুঝে গেছো তো? 2 কোটি টাকার ফ্ল্যাটের দিকে লোভ। লোভ দিয়ে কোনো লাভ হবে না, ফ্ল্যাট আমার থেকে হাতাতে পারবে না। হ্যাঁ বাবা, আপনি কি বললেন যে ফ্ল্যাটটা আমার নামে করবেন না? আরে ফ্ল্যাট তো দূরের কথা, ওই ফ্ল্যাটের ইট বালি এমনকি ওই ফ্ল্যাটের ছবি জানলা দরজা কোনো কিছু আমি তোমায় দেবো না। দেবো না। দেবেন না মানে? ও মা গো, বুক চিনচিন করছে আবার। রবিনা, আমি আর বাঁচবো না, মনে হয় হার্ট অ্যাটাক হবে। রবিনা, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। রবিনা, আমি মনে হয় আর বাঁচবো না। এই বাবা, বাবা, বাবা তোমার পায়ে পড়ি, আমার বরটাকে বাঁচাও। ফ্ল্যাটটা তাড়াতাড়ি দাও, না হলে আমার বরটা যে মরে যাবে বাবা। এই বয়সে আমি বিধবা হতে চাই না, স্বামী হারাতে চাই না বাবা, আমার ফ্ল্যাটটা দিয়ে আরে দাও। কি বলছিসটা কি তুই? হ্যাঁ না দিলে জামাই মরে যাবে, কেমন কথা? বাবা, কারণ ডাক্তার বলেছে আমার বরের যা ইচ্ছে আমি যেন তাই ওকে করতে দিই। যদি কোনো রকম বাধা দিই তাহলে হার্ট অ্যাটাক করে মরে যাবে বাবা। কি হলো? দেখেছো বাবা, তুমি ফ্ল্যাটটা দেবে না বলছো, সঙ্গে সঙ্গে ওর বুকের ব্যথা বেড়ে গেছে। ও বাবা, তুমি তাড়াতাড়ি ফ্ল্যাটের চাবিটা নিয়ে এসো, ওকে ফ্ল্যাটটা দিয়ে দাও। আরে তাহলে এত টাকা দামের ফ্ল্যাট? ওই গুলি মারি তোমার টাকার। আমার মেয়ে সুখ বড় না তোমার টাকা বড়। তাড়াতাড়ি ফ্ল্যাটের চাবিটা দিয়ে দাও। আরে চাবি না দিলে জামাই অসুস্থ হবে, হার্ট অ্যাটাক করবে, মরে যাবে। আর জামাই মরে গেলে আমার মেয়ে বিধবা হয়ে যাবে। আমি মা হয়ে আমার মেয়ে বিধবা হয়ে যাবে, সহ্য করতে পারবো না। যাও যাও, তুমি তাড়াতাড়ি চাবিটা দাও। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, দেরি করো না, তাড়াতাড়ি যাও। ও বাবা গো, কি হয়েছে? ও মা, বাবা কি গেছেন? গেছে গেছে গেছে। কি হলো কি? দাঁড়াও, আমি গিয়ে দেখছি। কি যে করবে না। এই কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? কাঁদবো না তো কি নাচবো নাকি আমি? আমার 2 কোটি টাকা দামের ফ্ল্যাট হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে, আবার জিজ্ঞাসা করছে আমি কাঁদছি কেন? না না, আমি আমার এই ফ্ল্যাট জামাইকে দেবো না। না, আমি পেছনে দরজা দিয়ে পালাই। আরে কি করছো তুমি? কি গো, তুমি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলে জামাই তো হার্ট ফেল করবে, মেয়েটা বিধবা হবে। আরে মুরুব্বি
কিসের ছেলেটা? জামাই মরে গেলে আমি আমার মেয়েকে আর এক জায়গায় বিয়ে দেবো, তা সত্ত্বেও আমি আমার ওই ফ্ল্যাট ওই ছেলেটাকে দেবো না। এমন কথা বলো না গো, এমন কথা বলো না। তোমার মেয়ের বিয়ে হয়েছে, এতদিন ধরে সংসার করছে, এখন যদি জামাই মরে যায়, মেয়েটা বিধবা হয়, মেয়ের বিয়ে দিতে 2 কোটি টাকার চেয়ে বেশি খরচ হবে। তাও যুবক অবিবাহিত কোনো ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারবে না, বুড়ো আদমরা ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। মান সম্মান থাকবে সমাজে, সবাই ছিছি করবে না? তার থেকে ভালো এই 2 কোটি টাকা দামের ফ্ল্যাটটা জামাইকে দিয়ে দাও, ওরা সুখে থাকবে, ভালো থাকবে। আজকে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম রেশমি, আজকে একটা জিনিস আমি বুঝতে পারলাম, যেটা যেদিক দিয়ে আসে সেটা সেদিক দিয়েই বেরিয়ে যায়, কেউ আটকাতে পারে না। মানে হলো কি, আমি আমার এক ব্যবসায়ী পার্টনারের সঙ্গে চিটিং করেছিলাম, চিটিং করে 2 কোটি টাকা মেরে দিয়েছিলাম। সেই 2 কোটি টাকা মেরে আমি এই ফ্ল্যাটটা কিনেছিলাম। কিন্তু কি কপাল দেখো, চিটিং করে টাকায় ফ্ল্যাট কিনলেও সেই ফ্ল্যাটে আমি একদিনও থাকতে পারলাম না। ওই ছেলেটা সেটা ফোকটে নিয়ে নিচ্ছে। হায় রে কপাল, হায় কপাল, তুমি একজনকে ঠকিয়ে ফ্ল্যাট কিনেছো। তোমার জন্য তো কিনেছিলাম। জানি গো, আমিও জানি লোক ঠকানো টাকা কখনো থাকে না। তাও তো তোমার ভাগ্য ভালো, এই লোক ঠকানো টাকা অন্য কেউ নিচ্ছে না, নিয়ে জামাই ওই ফ্ল্যাটে থাকবে। দাও চাবিটা, দাও জামাইকে দিয়ে দিই। এই নে চাবি, আজকে থেকে ওই ফ্ল্যাটটা তোদের। নে। আরে রাখো তোমাদের চাবি, একটা চাবি আনতে এত সময় লাগে? এখানে একটা মানুষ বুকের ব্যথায় কাতরাতে কাতরাতে মরে যাচ্ছে, তোমরা কি চাবি আনতে চাঁদে গিয়েছিলে নাকি? মা রাগ করিস না তুই মা, ওই ফ্ল্যাটের চাবিটা বুকে ধরে তখন থেকে কাঁদছিলাম, সেই জন্য দেরি হয়ে গেছে মা। নে চাবিটা নিয়ে জামাইয়ের বুকে ঠেকা, বুক ব্যথাটা ভালো হয়ে যাবে। এই দেখো, এই যে চাবি দিয়েছে। হ্যাঁ চাবি দিয়েছে? এই যে চাবি। ওঠো ওঠো। এখন কেমন লাগছে তোমার? বুকের ব্যথা কমেছে? এখন একটু ভালো লাগছে, বুকের ব্যথাটা অর্ধেক কমেছে। চাবি আনতে দেরি করলো তো, এই জন্য অর্ধেক কমছে না। ও মা, অর্ধেক কমছে না মানে? কি করলে অর্ধেকটা কমবে বলো? কি করলে? আইফোনটা বাবার না? এই আইফোনটা আমি দিয়ে দিলে বোধহয় আমার বাকি ব্যথাটা কমে যাবে। অসম্ভব, মাত্র 10 দিন আগে আমি এই ফোনটা কিনেছি, এটাতে দেওয়ার প্রশ্নই নেই। এটাতে আমি রিল দেখি, টিকটক দেখি, আমি মরে গেলে ওই আইফোনটা দেবো না। ও মা গো, আবার বুকে ব্যথাটা বাড়লো গো, আবার চিনচিন করছে গো। দিয়ে দাও না বাবা, দিয়ে দাও। যতই ব্যথা পারো আমি আইফোন দেবো না। না এই চুপ করো, দেবে না মানে তোমাকে দিতেই হবে। তুমি চাবি আনতে দেরি করেছো তাই জামাইয়ের বুকে ব্যথা বেড়ে গেছে। আইফোন না দিলে জামাই অসুস্থ হবে, মরে যাবে, হার্ট অ্যাটাক করবে। দাও না। নে মা, দিয়ে দিয়েছি। কমছে কমছে কমছে, কমছে অনেকটা তো? কমছে। এখন ঠিক হয়ে গেছে না? পুরোপুরি সুস্থ না এখন? না না, পুরোপুরি সুস্থ হয়নি, মনে হচ্ছে বুকের ব্যথা 80% কমেছে আর 20% রয়েছে। ওরে বাবা, এই 20% ব্যথা কমানোর জন্য আর কি করব? ওই যে ফ্ল্যাটের চাবি চেয়েছি বলে যে বাবা এতক্ষণ আমাকে গালাগালি করলো না, ছোট লোক, নির্লজ্জ, লোভী এসব বলে বাবা আমাকে গালাগালি করলো না, তাই জন্য 20% ব্যথা কমছে না আমার। এখন আমি যদি বাবাকে আর মাকে একটু গালাগালি করতে পারতাম তাহলে মনে হয় আমার 20% ব্যথাটা কমে যেত। বাবা, আমি ব্যথা নিয়ে সত্যি খুব বিপদে আছি, আমি কি আপনাকে কিছু গালাগালি করতে পারি? আপনি কিছু মনে করবেন না, আমি আপনাকে অল্প একটু গালাগালি দেবো, তাহলে আমার 20% ব্যথাটা কমে যাবে। রুবিনা কথা বলছো না কেন? একটুখানি গালাগালি দেবে। ফ্ল্যাট নিয়ে নিয়েছো, আইফোনটাও নিয়ে নিয়েছো, বাকি তো আছে ওই গালিটাই। দাও, ইচ্ছে মতো গালি দাও, কিছু মনে করবো না বাবা জীবন। আরে এই বুড়ো ভাম, লোভী, নির্লজ্জ, তোর কত বড় সাহস যে তুই আমাকে লোভী বলিস? তুই হলি এক নম্বরের লোভী। তুই লোভী বলে তোর মেয়ে আরেক জায়গায় প্রেম করতো, সেখান থেকে ধরে এনে অলমোস্ট জোর করে তুই আমার সঙ্গে বিয়ে দিয়েছিস। কেন? কারণ আমার কাছে টাকা আছে, আমার বাবার টাকা আছে, আমার বাড়ি গাড়ি আছে, তুই সেখান থেকে টাকা নিতে পারবি। আরে এই লোভী কোথাকার, তুই যে আমাকে নির্লজ্জ বলিস, তুই কিছুদিন পর পর তোর মেয়ে থেকে টাকা নিয়ে আসিস। তোর কত টাকা লাগে? আবার গিফট লাগে, জন্মদিনে তোকে নতুন পাঞ্জাবি দিতে হয়। আরে বুড়ো ভাম, কয়েকদিন পরে তো এমনি মরে যাবি, তোর আবার নতুন পাঞ্জাবির কি দরকার? হ্যাঁ, তুই আবার আমাকে নির্লজ্জ বলিস? আরে মহিলা, তুই আমাকে ছোট লোক বলেছিলিস তাই না? যদি আমি ছোট লোক হই তাহলে তুই ছোট লোকদের গুরুমা। তুই বিয়ের পরে তোর মেয়ের বরকে একটা সুতো কখনো উপহার দিয়েছিস? দুদিন পর পর তো নিজের মেয়ের বাড়ি যাস আর শাড়ি গলা যা পারিস নিয়ে চলে আসিস, তখন তোর মনে থাকে না? আরে এই ভিখিরির বাচ্চা, আমাকে তুই বলেছিলিস যে বিয়ের পরে আমাকে একটা ফার্নিচার দিবি। ফার্নিচার তো দূরের কথা, একটা টেবিল অব্দি কিনে দিস তুই। উফ, খুব ভালো লাগছে বাবা, থ্যাংক ইউ। মা থ্যাংক ইউ। গালি দেওয়ার পর আমার বুকের ব্যথাটা একেবারে চলে গেছে। আসছি, আবার দেখা হবে।
আমি মিথিলা। আমি মিথিলা এমন ভাবে বলছে সে যেন কোনো সুপারস্টার। এক নামেই তাকে আমি চিনবো। কোন মিথিলা? কিসের মিথিলা? আপনার হাজব্যান্ড অনিশ, আমি তার এক্স গার্লফ্রেন্ড মিথিলা। এবার চিনতে পারছেন বৌদি? হোয়াট? এই নষ্টামে, মুখ সামনে কথা বলো। আমার বরের চরিত্র ফুলের মতো পবিত্র। ওর কোনো এক্স গার্লফ্রেন্ড নেই, কারণ ও বিয়ের আগে কখনো প্রেম করেনি। আমি বিয়ের আগে প্রেম করেছি, আর মিথিলা যা কিছু বলেছে সব সত্যি। মিথিলা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড। এই আচ্ছা না, তোমার এক্স গার্লফ্রেন্ড তুমি বিয়ের আগে প্রেম করেছো? তুমি না বলেছিলে তুমি বিয়ের আগে কোনো প্রেম করোনি? তাহলে তোমার এক্স গার্লফ্রেন্ড এলো কোথা থেকে? তাহলে এত বড় মিথ্যে কথা তুমি আমাকে কেন বলেছো? বিয়ের আগে তোমার বাবাও তো আমাকে বলেছিল যে তুমি নাকি কোনো ছেলের সঙ্গে কোনো প্রেমই করোনি, কোনো ছেলের সঙ্গে নাকি কথাও বলোনি। তুমি এত সতী সাবিত্রী, রসের কমলা ছিলে যে ইউনিভার্সিটি যেতে মাথা নিচু করে আর আসতে মাথা নিচু করে। পরে ফুলসজ্জা রাতে তোমার কান্নার আওয়াজ শুনে আমি বুঝতে পেরে গেছি যে তোমার আরেকটা ছেলের সঙ্গে প্রেম ছিল, যে তোমার বয়ফ্রেন্ড ছিল। তেমনি আমারও গার্লফ্রেন্ড ছিল মিথিলা। বিয়ের কিছুদিন আগে মিথিলার সঙ্গে আমার ব্রেকআপ হয়ে যায়। এখন কয়েকদিন ধরে আমি মিথিলাকে খুব মিস করছিলাম, এই জন্য আমি কল করে আসতে বললাম। আমি ওর সঙ্গে এখন গল্প করবো। অসম্ভব। আমি তোমার বউ থাকতে তোমাকে আমি মিথিলার সঙ্গে গল্প করতে দেব না। তোমার বউ থাকতে তুমি মিথিলার সঙ্গে গল্প করবে, এটা আমাকে মেনে নিতে হবে। আমি পারবো না। কি বললে? মেনে নেবে না? না না না, আমার বুক খুব চিনচিন করছে গো। মিথিলা, আমায় ধরো, আমার শরীর খারাপ করতে হবে লাগছে। না। বুঝেছি, ঠিক আছে, যাও যাও। তোমার যা খুশি করো। তুমি ওর সঙ্গে গল্প করবে তো সারাক্ষণ ধরে গল্প করো, গল্প করো। না, এইভাবে বললে তুমি ওর সঙ্গে গল্প করতে যাবো না। তোমাকে হাসি মুখে বলতে হবে যে অনিশ, যাও তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে ছাদে গিয়ে গল্প করো, তাহলেই আমি যাব। তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে যতক্ষণ খুশি ততক্ষণ গল্প করো, আমার কোনো সমস্যা নেই। হয়েছে? ঠিক আছে, আমরা ছাদে যাচ্ছি, তুমি আমাদের জন্য চা জল খাবার নিয়ে এসো। মিথিলা, চলো। হাত সরাও। মিথিলা, কি ব্যাপার, তোমরা দুজনে দুদিকে মুখ করে আছো, কেউ কারোর সঙ্গে কথা বলছো না? তোমাদের মধ্যে কি ঝগড়া হয়েছে? কিভাবে আর ঝগড়া হবে? মিথিলা তো আমার সঙ্গে কথাই বলছে না। মিথিলা বাড়ি আসার পরপরই তুমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করলে, এই জন্য রাগ করে আমার সঙ্গে কথা বলছে না। এখন তাড়াতাড়ি ওকে সরি বলে যেভাবেই হোক আমার সাথে কথা বলতে রাজি করাও, নইলে কিন্তু আবার আমার বুকের ব্যথা বেড়ে যাবে। অসম্ভব। এই মেয়েকে আমি সরি বলবো? জীবনেও না। ওমা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সরি বলছি। মিথিলা, আই এম রিয়েলি সরি। আমি আসলে তুমি আসার সাথে সাথে তোমার সঙ্গে বাজে বিহেভ করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, তুমি আমার বরের সঙ্গে কথা বলো, ওর সাথে একটু টাইম স্পেন্ড করো। আমি যদি অনিশের সাথে কথা বলি তখন কিন্তু আমি ওর হাত ধরবো। আপনি কিন্তু কিচ্ছু মাইন্ড করতে পারবেন না। কি বললি তুই? তুই আমার বরের হাত ধরবি? ওমা, আচ্ছা ঠিক আছে বোন, তুমি হাত ধরো। বিয়ের আগে যখন তোমরা ডেট করেছো তখন তো হাত ধরেছোই। আমি যেহেতু অনিশের এক্স গার্লফ্রেন্ড, ওর সাথে যখন আমি কথা বলবো আমি তখন ইমোশনাল হয়ে যাব। আমি কিন্তু তখন ওর কাঁধে মাথা রাখবো। আপনি কিন্তু তখন মাইন্ড করতে পারবেন না। এক চড়ে তোর মুখে সব দাঁত ফেলে দেবো। বেয়াদব, তুই আমার বরের কাঁধে মাথা রাখবি মানে? আমার বুক চিনচিন করছে। আমি শ্বাস নিতে পারছি না, আমি হাসপাতাল যাব। আচ্ছা ঠিক আছে, হসপিটালে যেতে হবে না। তুমি তো ওর এক্স ছিলে, তুমি তো আগে ওর কাঁধে মাথা রেখেছো। আরেকবার কাঁধে মাথা রাখো, আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে, তাহলে তো আমরা দুজন কথা বলবোই। আপনি বরং একটা কাজ করুন, আপনি ওদিকে গিয়ে পাহারা দিন, যেন এইদিকে কেউ না আসতে পারে। আমরা দুজন বসে গল্প করবো। ওহ মিথিলা, তুমি না ভীষণ সুন্দরী। কি বলছো? তোমার বউয়ের থেকে আমি বেশি সুন্দরী? অবশ্যই। কোথায় মহারানী আর কোথায় চাকরানী? আচ্ছা অনিশ, বিয়ের পর কি আমার কথা তোমার একবারও মনে পড়েনি? মনে পড়ে না আবার? সারাক্ষণ তো তোমার কথাই মনে পড়তো। আহারে, আমি আমার বউয়ের সঙ্গে শুয়ে থাকতাম ঠিকই, কিন্তু মনে মনে ভাবতাম শুধু তোমার কথা। সত্যি করে বলো অনিশ, তুমি কি আমাকে বিয়ে না করে সুখে আছো? না, আমার জীবনে সুখ কি জিনিস সেটাই তো আমি ভুলে গেছি। এই মেয়ে তো আমাকে জীবনে কোনোদিন সুখই দিতে পারেনি। ইস, তোমাকে যদি আমি বিয়ে করতাম তুমি আমায় কত সুখে রাখতে। অনিশ, এই মেয়ে, তুই আমার বরকে নিজ বললি কেন? তুই নিজ, তোর বাপ নিজ, তোর 14 গোষ্ঠী নিজ। আদর করে ডাকলাম। ওর নাম অনিশ, আর আমি ওকে ভালোবেসে আদর করে নিজ বলে ডাকি। আর ওর নাম মিথিলা, আমি ওকে ভালোবেসে আদর করে থিলা বলে ডাকি। ও থিলা। অনিশ, জল খাবার? মিথিলা আমার কাঁধে মাথা রেখেছে না, আমার পেট ভরে গেছে, আমার আর জল খাবার লাগবে না। থিলা। অনিশ,
বৌদি দাঁড়ান 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 আরে সমস্যাটা কি পাচ্ছেন কেন? আমাকে ছাড়ো, আগে ছাড়ো। আরে সমস্যাটা কি? ছাড়ো না রে ভাই, পালাবো না তো কি করব ভাই? সেদিন তুমি আমার সঙ্গে একটু কথা বলছিলে, তোমার বউ কি করেছে জানো? আমার সঙ্গে ইচ্ছে করে ঝগড়া করেছে, শুধু চুল ছিঁড়ে নেওয়াটাই বাকি রেখেছে। আর শুধু তাই নয়, আমার হাজবেন্ডের কাছে গিয়ে নালিশ করেছে, আমার শাশুড়িকে গিয়ে নালিশ করেছে, আমার সংসার যায় যায় অবস্থা। ও ভাই, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে পারবো না, তোমাকে দেখলেই আমি পালাবো। আরে বৌদি সেদিন কি আর আছে, দিন তো পাল্টে গেছে। এখন আমার বউ আপনার সঙ্গে কথা বলতে দেখলে ঝগড়া তো করবেই না, বড় বড় খুশি হবে। অসম্ভব, আমি একদম বিশ্বাস করি না। তোমার বউ যা একখানা ডাইনি, ও যদি দেখে তুমি আবার কথা বলছো, এবার ঝাড়ু দিয়ে আমায় পিটিয়ে মারবে। আপনি বিশ্বাস করছেন না? দাঁড়ান প্রমাণ করছি। রুবিনা, রুবিনা, এই রুবিনা, এদিকে এসো। বৌদিকে সরি বলো। আমি এই ফালতু মহিলাকে সরি বলবো কেন? কারণ আমার সঙ্গে কথা বলেছে বলে তুমি ওনার সঙ্গে ঝগড়া করেছো, ওনার শাশুড়ির কাছে কমপ্লেন করেছো, ওনার হাজবেন্ডের কাছে কমপ্লেন করেছো, এই জন্য ওনার সমস্যা হয়েছে। আমায় দেখে উনি দূরে পালাচ্ছিলেন। সরি বলো এক্ষুনি। কি এইরকম একটা ছোট লোক মহিলাকে আমি সরি বলবো? এই মিচকে শয়তান মহিলাকে আমি জীবনেও সরি বলবো না, কোনো প্রশ্নই ওঠে না। সরি বলবে না? না বলবে না? না। ও মা গো। আচ্ছা ঠিক আছে, তুমি আর দিতে হবে না, বলছি সরি বলছি। এই যে বৌদি, সরি, ইটস ওকে। আরে খালি সরি বললে হবে নাকি? ওনাকে সুন্দর করে রিকোয়েস্ট করো যেন সন্ধে হওয়া অবধি উনি আমার সঙ্গে গল্প করেন, আমাকে গান শোনায়, আমার সঙ্গে আড্ডা মারে, আমাকে চা খাওয়ায়। রিকোয়েস্ট করো। তো সন্ধ্যে পর্যন্ত এই মহিলার সঙ্গে কেন গল্প করবে? এই মহিলার সঙ্গে কেন আড্ডা দেবে? আমি তোমার বউ, তুমি আমার সাথে গল্প করো, আমার সাথে আড্ডা মারো। আমি কি কম গল্প জানি? বউয়ের গল্প ভালো লাগে না, বৌদির গল্প ভালো লাগে। এক্ষুনি রিকোয়েস্ট করো। আমি রিকোয়েস্ট করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, করছি। বৌদি, হ্যাঁ বৌদি প্লিজ একটু আমার বরের সঙ্গে গল্প করুন না। আপনার দেওয়ারই তো, দেওয়ারের সঙ্গে একটু গল্প করবেন, আড্ডা মারবেন, চা খাবেন। চলুন আমরা তিনজন সন্ধ্যা পর্যন্ত গল্প করবো। তিনজন মিলে কেন? তুমি যাও সামনে থেকে সরো। আমি একটু থাকি। না, আমি শুধু বৌদির সঙ্গে গল্প করবো। যাও একটু পরে আমাদের জন্য চা নিয়ে এসো। বৌদি দেখলেন কেমন সোজা হয়ে গেছে? আছে বিস্কুট আছে, চা আছে, লাল চা, দুধ চা, আসুন চা খেয়ে যান, গরম গরম চা আছে। এই চা বিস্কিট, চা খাবেন? চা লাগবে? এই চা বিস্কিট, চা খাবেন? ভালো চা। এদিকে আসুন, এই এদিকে আসুন। আপনি কি খাবেন, চা না সিগারেট? আমায় দেখে কি মনে হচ্ছে আমি রাস্তায় দাঁড়িয়ে চা সিগারেট খাবো? ফালতু লোক একটা। এই আপনি আমাকে দেখে পালালেন কেন? আরে না না দিদি, আমি আপনাকে দেখে পালাচ্ছিলাম না, ওই ওদিকে একজন চা চাইলো তাই দিতে যাচ্ছিলাম। দাঁড়ান, এদিকে ঘুরুন। আপনি আপনি ডাক্তার না? কি যে বলেন দিদি, আমি ডাক্তার হতে যাবো কেন? আমি তো জন্মের পর থেকেই চা সিগারেট বিক্রি করি। এই গরম চা। কি বলছেন এসব উল্টোপাল্টা কথা? আমার হাজবেন্ডের যখন হার্ট অ্যাটাক হলো, আমি তো আপনার হসপিটালে নিয়ে গেলাম, আপনি তো নিজে চিকিৎসা করলেন। আপনি আমাকে চিনতে পারছেন না? না তো দিদি, একদম চিনতে পারছি না। আরে কি বলছেন আপনি? আচ্ছা আপনি আমাকে ভালো করে দেখুন, আপনি আমাকে চিনতে পারছেন না? কি আপনি? জীবনে প্রথমবার আপনাকে দেখলাম। দেখুন একদম বাজে কথা বলবেন না। আমার হাজবেন্ড যখন অসুস্থ হলো, হার্ট অ্যাটাক হলো, তখন তো আপনার হসপিটালে নিয়ে গেলাম, আপনি তো চিকিৎসা করলেন। আপনি এখন চিনতে পারছেন না? ও দিদি, বুঝতে পেরেছি আপনার ভুলটা কোথায় হচ্ছে। আপনি যার কথা বলছেন সে আমার দাদা। আমার একটা দাদা আছে, সে ডাক্তার। আসলে আমরা জমজ তো, তাই আমরা দুজনে একই রকম দেখতে। ও ছোটবেলা থেকে পড়াশোনা ভালো করে করেছে, তাই ও এখন ডাক্তার। আর আমি ছোট থেকে লেখাপড়া ফাঁকি দিয়েছিলাম দিদি। কপাল পোড়া বলে এখন চা বিক্রি করছি। আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি যাই। এই কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? আমাকে বোকা পেয়েছিস তুই? আমাকে বোকা পেয়েছিস? সিনেমার গল্প শোনাচ্ছিস? তুই কে? সত্যি করে বল, সত্যি করে বল, না হলে এক্ষুনি থানায় নিয়ে যাব। থানায় গিয়ে পুলিশের ডান্ডা বাড়ি খেলে তুই চল, চল। বলছি আমি হলাম সেই ডাক্তার। আমি আবার চা বিক্রি করি। আপনার বড় আমার ছোটবেলার বন্ধু। ও ছোটবেলা থেকেই আমাদের পাড়ায় যেত, তো এই আড্ডা টাড্ডা দিত, সেখান থেকে আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আমি আবার একটু যাত্রা নাটক করতাম, তো তাই অভিনয়টা একটু ভালো করি। সেদিন আপনার বড় মা টাকা দিয়ে বলল আমাকে নাকি ডাক্তারের অভিনয় করতে হবে। আপনি তো জানেন আমরা গরিব মানুষ, টাকা দেখলে না বলতে পারি না। আমিও ডাক্তার সাজার নাটক করেছি, আপনার বড় আপনার সঙ্গে হার্ট অ্যাটাকের নাটক করেছে। আর ওর বন্ধুরা মিলে ওকে হাসপাতালে নিয়ে গেল না দিদি, ওই হাসপাতালটা ছিল নকল।
ওটা আমাদের নাটকের রিহার্সাল রুম। তবে আমার কোনো দোষ নেই, আমাকে যা বলেছে দিদি, যা শিখিয়ে দিয়েছে আমি তাই করেছি দিদি। দেখুন এতে আমার কোনো দোষ নেই, আমায় ক্ষমা করে দিন। একদম চুপ। কি সর্বনাশ! আমার বর কিনা আমাকে এইভাবে ঠকিয়েছে। হাতে থেকে নাম করে আমার নাকে দড়ি দিয়ে আমাকে ঘুরিয়েছে, নিজে যা ইচ্ছে করেছে, আমাকে দিয়ে যা ইচ্ছে করিয়েছে। আজকে ওর বিচার হবে। আজ ওকে দিয়ে সত্যি কথা বলাবো। তুই আমার সাথে চল। আয়, তুই আয় আমার সাথে। নিয়ে যাচ্ছি। আয়। বাবা ও আয় আমাকে বলছি। প্রচুর মারবে, ও খুব মারবে দিদি। এই দিদি আমি যাবো না, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমি কোনোদিনও করবো না। আমাকে মারবে। বদমাইশ বেটা। শয়তান ছেলে একটা। একবার ভেবে দেখেছো তুমি রেশমি, ও আমার থেকেও বড় চিটিংবাজ। আমার সঙ্গে চিটিং করে আমার ফ্ল্যাটটাই হাতিয়ে নিল। শুধু কি ফ্ল্যাট হাতিয়ে নিয়েছে, ও তোমাকে আর আমাকে ইচ্ছে মতো গালিগালাজ করেছে, অপমান করেছে। আমার এই মেয়েটাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। না, তোমাকে ছাড়া যাবে না। ওকে থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিতে হবে। ওরা মেরে হাড়গোড় ভেঙে দেবে। ওকে কেউ কিচ্ছু বলবে না। ওকে আমি নিজের হাতে খুন করব। এত বড় সাহস! ও মিথ্যে হার্ট অ্যাটাকের নাটক সাজিয়ে আমাকে দিয়ে সব করিয়েছে। নিজের এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেছে, বন্ধু বান্ধবের সঙ্গে তাস খেলেছে, আবার পাশের বাড়ির বৌদির সঙ্গে গল্প করেছে। এই, তুমি এত বড় নাটক কেন আমার সঙ্গে করেছো? কেন এত বড় মিথ্যে কথা আমাকে বলেছো? প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ নেওয়ার জন্য মানে? তোমার কি মনে পড়ে রবিনা, বিয়ের পর থেকে তুমি আমার সঙ্গে কি কি করেছো? একজন মানুষ থেকে তুমি আমাকে একজন পোষ্য প্রাণী বানিয়েছো। তোমার কথায় উঠতে হবে, তোমার কথায় বসতে হবে, তোমার কথায় ঘুমোতে হবে, ঘুম থেকে উঠতে হবে। বন্ধুদের সঙ্গে মিশতে পারবো না, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। সব তোমার কথা মতো করে চলবে। একজন মানুষ কি এইভাবে বাঁচতে পারে? আমার তো মনে হচ্ছিল যে আমি একটা জেলে থাকি, জেলখানার বন্দি আসামি আমি। এভাবে চলতে থাকলে সত্যি আমার একদিন হার্ট অ্যাটাক হবে। হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে নাটক করেছি। আমি নাটক কেন করেছি? আমি পাগল হওয়ার হাত থেকে বাঁচার জন্য নাটক করেছি। আমি আমার বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য নাটক করেছি। আমি মানুষ হয়ে বাঁচার জন্য নাটক করেছি। দেখো রবিনা, শাসন করে, সন্দেহ করে স্বামী স্ত্রীর সম্পর্ক টেকে না। স্বামী স্ত্রীর সম্পর্ক টেকে বিশ্বাস এবং ভালোবাসায়। তোমার বাবাও তো একজন স্বামী, তোমার মাও তো একজন স্ত্রী। তোমার বাবা মায়ের সম্পর্ক কি এমন যেখানে শুধু শাসন আর সন্দেহ আছে? নেই তো, ওদের মধ্যে তো ভালোবাসা আছে, বিশ্বাস আছে। তুমি যে ভুল করেছো সেটা তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমি নাটকটা করেছি। হ্যাঁ, আমি অনেক ভুল করেছি, সেই জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। বাবা, এই যে আপনার ফ্ল্যাটের চাবি। আপনার ফ্ল্যাট নেওয়ার ইচ্ছে আমার কখনোই ছিল না। রবিনা, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি আবার আমাকে জেলখানায় বন্দি করতে চাও তাহলে আমি সরি, আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না। তুমি তোমার বাবা মায়ের সঙ্গে চলে যেতে পারো। আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীন জীবন যাপন করতে চাই। বাবা, ওর কথা শুনে তো মনে হচ্ছে ওর আদৌ কোনো দোষ ছিল না। সত্যি তো, তুই স্ত্রী হয়ে কেন এভাবে ওকে শাসন করবি বলতো? স্বামীকে এভাবে সন্দেহ করে, শাসন করে ঘরের মধ্যে যদি বন্ধ করে রাখিস তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটাই তো আর থাকে না। স্বামীকে যদি ধরে রাখতে চাস, তাকে ভালোবাসা দিয়ে, মায়া মমতা দিয়ে, সেবা যত্ন দিয়ে আটকে রাখতে হয়। দেখ মা, তোর বাবা ঠিক বলছেন। স্বামীর সেবা করা, যত্ন করা এটা তোর দায়িত্ব। একটা মানুষকে ঘরে বন্দি করে রাখা যায় না, স্বামীকে আটকে রাখা যায় না। আটকে রাখলে তার মনে জায়গা পাওয়া যায় না। উঠতে দে, পাখিকে আকাশে উঠতে দে। যদি তোকে ভালোবাসে আবার তোর কাছে ফিরে আসবে, আসবে। আমি তোমার সঙ্গে এমন কেন করেছি জানো? আমার এক বান্ধবী খুব ভালোবেসে একটা ছেলেকে বিয়ে করেছিল। বিয়ের পর ছেলেটা যা চাইতো, যেভাবে চাইতো, সবকিছু তাকে সেভাবে করতে দিত। কখনো কোনো কিছুতে বাধা দেয়নি, কারণ ও ওর হাজবেন্ডকে খুব ভালোবাসতো। কিন্তু লোকটা আমার বান্ধবীর সঙ্গে বেইমানি করে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল। আমার বান্ধবী না এই কষ্টটা সহ্য করতে পারেনি। ও সহ্য করতে না পেরে পাগল হয়ে গেছে। ও এখন রাস্তায় রাস্তায় ঘুরে। যখন আমি এসব শুনেছি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম।
আমি ভেবেছিলাম আমার হাজবেন্ডকে সবসময় চোখে চোখে রাখতে হবে, সবসময় শাসন করতে হবে। তোমাকে তোমার ইচ্ছে মতো কোনো কিছু আমি করতে দিইনি, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি সব পুরুষ মানুষ এক নয়। তুমি খুব ভালো মানুষ অনিশ। আমি আজকে থেকে তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো তোমাকে কোনো কিছুতে বাধা দেব না। তোমার যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি তাই করবে। অনিশ, আমি তোমাকে খুব ভালোবাসি। শুধু কথা দাও, সারা জীবন তুমি আমাকে ভালোবাসবে, কখনো পর করে দেবে না, সারা জীবন আমার হাতটা শক্ত করে ধরে থাকবে। কথা দাও অনিশ। কথা দিচ্ছি রুবিনা, সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো। মৃত্যু পর্যন্ত আমি এই হাত কখনো ছাড়বো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। বাহ 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 বাহ, এই যে শোনো জামাই, ভালোবাসার সাথে সাথে এই ফ্ল্যাটটাও তুমি নিয়ে নাও। এর আগে তুমি জোর করে নিয়েছিলে, আমি রাগ করেছিলাম। আজকে আমি ভালোবেসে মন থেকে তোমাদের এটা দিচ্ছি, এই ফ্ল্যাটে আজ থেকে তোমরাই থাকবে। মিস্টার বুদ্ধিমান, মিস্টার বুদ্ধিমান।